এভরি মার্ডারার ইজ নট ক্রিমিনাল। আজ আমি এই ধাঁচেরই একটি মুভি এক্সপ্লেন করব, যার নাম দ্য থার্ড মার্ডার। ইয়াকাহামা শহরের নদীর তীরে দুই লোক হাঁটছিল। হঠাৎ করেই পেছনের লোকটি তার সামনের লোকটির উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে এবং আগুনে পুড়িয়ে দেয়। কিছুদিন কেটে যাওয়ার পর আমরা দেখি এই স্লো ফর্মের দুজন পার্টনার হিরোশি ও ভিক্টোরি নিজেদের অ্যাসিস্ট্যান্ট রোজারের সাথে জেলের একজন আসামি তাকাশির সাথে দেখা করতে যায়, যার উপরে মার্ডার এবং চুরির আরোপ দেওয়া হয়েছে। তাকাশি থমাস নামের একজন লোকের মার্ডার করেছে এবং তাকাশি তার নিজের অপরাধ স্বীকার করেছে। হিরোশির মনে হয় এমন অবস্থায় তাকাশি ফাঁসি হবে। ভিক্টোরিয়া বলে তাকাশি সব সময় তার স্টেটমেন্ট চেঞ্জ করে, যার কারণে সে অনেক কনফিউজ। যখন তাকাশি সামনে আসে তখন বোঝা যায় মুভির শুরুতে যে লোকটি মার্ডার করেছে সেই তাকাশি। ভিক্টোরি তাকাশিকে বলে আজ থেকে হিরোশি তার মামলা হ্যান্ডেল করবে। এখানে আমরা জানতে পারি 30 বছর আগেও তাকাশি আরেকটি মার্ডার করেছিল, আর সেই কেসটি যখন আদালতে চলছিল তখন সেই আদালতের জজ ছিল হিরোশিমার বাবা গোসুকা। তখন তিনি তাকাশিকে ফাঁসি না দিয়ে 30 বছরের জেল দিয়েছিল। তাকাশি কিছুদিন আগেই জেল থেকে বেরিয়েছে। হিরোশি তাকাশিকে জিজ্ঞেস করে, তুমি কেন থমাসকে মেরেছ যখন তুমি তার ফ্যাক্টরিতে ওয়ার্কার ছিলে? তাকাশি বলে তার টাকার প্রয়োজন ছিল, তার উপর অনেক টাকার ঋণ ছিল। সে তার মালিকের কাছ থেকে টাকা চেয়েছিল কিন্তু সে দেয়নি, আর তার বস তাকে 1 মাস আগেই তাকে ফ্যাক্টরিতে চুরি করার অপরাধে কাজ থেকে বের করে দিয়েছিল। তাকাশি বলে ওই রাতে আমি অনেক নেশাগ্রস্ত ছিলাম, আমি বসকে মারতে চাইনি, সেটা নেশাগ্রস্ত থাকার কারণে ভুল করে হয়ে গেছে। এই সব কথা শুনে ভিক্টোরি বলে এর আগের স্টেটমেন্টে তুমি ভিন্ন কিছু বলেছিলে, তুমি বলেছিলে থমাসের কাছ থেকে তুমি প্রতিশোধ নিতে চাও। তাকাশি তখন বলে সে মাঝে মাঝে অনেক কিছু ভুলে যায়, আরো বলে থমাসের লাশ জ্বালানোর সময় তার হাতও পুড়ে গেছে। হিরোশি বলে লাশ জ্বালানোর সময় সে পেট্রোল কোথা থেকে পেয়েছে? তাকাশি বলে আধা ঘন্টার রাস্তায় ফ্যাক্টরি ছিল, সেখান থেকে সে পেট্রোল নিয়েছে। এরপর তাকাশি একটি লেটার হিরোশিকে দেয় এবং বলে এটা যেন থমাসের পরিবারকে দেওয়া হয়। এরপর হিরোশি ভিক্টোরিকে বলে আমরা যদি কোর্টে শুধু এটা প্রমাণ করতে পারি যে তাকাশি শুধু চুরি করতে চেয়েছিল, মার্ডার করার কোনো উদ্দেশ্য ছিল, তাহলে তাকাশিকে ফাঁসি থেকে বাঁচানো যেতে পারে। ভিক্টোরির এই কেস জিতার আশা নেই, কারণ 30 বছর আগেই তাকাশি মার্ডার করেছিল। হিরোশি জানতে পারে তাকাশির একটি মেয়েও আছে, কিন্তু 30 বছর ধরে তার সাথে কোনো কন্টাক্ট রাখে নাই। এরপর হিরোশি আর রজার দুজনই মার্ডার লোকেশনে যায়, যেখানে একজন মেয়ে দাঁড়িয়েছিল। তাদের দেখে মেয়েটি সেখান থেকে চলে যায়, আর মেয়েটির পায়ে সমস্যা ছিল। মার্ডার স্পটকে দেখে হিরোশি অবাক হয়ে যায়, কারণ সেখানে ক্রস চিহ্ন বানানো ছিল। এটা দেখে সে বুঝতে পারছে না যে এটা ইচ্ছা করে করা হয়েছে নাকি কোইন্সিডেন্স। এরপর হিরোশি মার্ডার হওয়ার রাতের ফুটেজ দেখছিল, যা একটি ট্যাক্সির ড্যাশ ক্যামেরা থেকে নেওয়া হয়েছে, যেখানে রাত 1টার সময় তাকাশিকে ট্যাক্সিতে বসতে দেখা যায়। বসার পর তাকাশি থমাসের কাছ থেকে চুরি করা মানি ব্যাগটা বের করে, আর কোনো স্মেলের কারণে তাকাশি ট্যাক্সির উইন্ডো খুলে। হিরোশি তখন বুঝতে পারে ওয়ালেট থেকে পেট্রোলের গন্ধ আসছে, কিন্তু কেন? যদি কেউ চুরির উদ্দেশ্যে মার্ডার করে তাহলে মার্ডারের পরেই সে ওয়ালেট নিয়ে নিবে আর পরে লাশ জ্বালাবে। এখানে তো তাকাশি আগে থমাসের উপর পেট্রোল ঢেলেছে আর পরে ওয়ালেট বের করেছে, যার কারণে ওয়ালেটে পেট্রোল লেগেছে। এতে করে বোঝা যায় মার্ডারের উদ্দেশ্য চুরি নয়। সরকারি উকিল মেগান হিরোশিকে বলে তাকাশির ফাঁসি হবেই। হিরোশি এখন জানতে চায় মার্ডারের করার আসল মোটিভটা কি ছিল। হিরোশি থমাসের বাড়িতে যায় এবং সেখানে সে ওই ডিজেবল মেয়েটিকে দেখতে পায়, যাকে ক্রাইম সিনে দেখেছিল। সে থমাসের মেয়ে সাকি। এরপর হিরোশি তাকাশির লেটারটা মিৎসুকে দেয়, যেখানে তাকাশি থমাসের পরিবারের কাছে ক্ষমা চেয়েছিল, কিন্তু মিৎসু তাকাশিকে মাফ করতে চায় না। সে তাকাশির লেটার ছিঁড়ে ফেলে। এরপর হিরোশি রোজারের সাথে থমাসের ফুড ফ্যাক্টরিতে যায়। সেখানে গিয়ে হিরোশি জানতে পারে ফুড ফ্যাক্টরির সব ওয়ার্কার কোনো না কোনো অপরাধে জেলের আসামি ছিল, তাদের সকলের ক্রিমিনাল রেকর্ড আছে। হিরোশি ভিক্টোরিকে বলে মার্ডার করার কারণ আলাদা কোনো মোটিভ ছিল, চুরির মোটিভটা শুধু দেখানো হয়েছে। এটা প্রি প্ল্যান ছিল না, যদি প্রি প্ল্যান হতো তাহলে তাকাশি প্রথমেই পেট্রোল রেডি রাখতো। এছাড়া ফ্যাক্টরি থেকে এত দূরে নদীর কিনারে থমাস বা কেন এসেছিল, এই প্রশ্ন থেকেই যায়। ভিক্টোরিও এটা মনে হয় যে শুধু চাকরি থেকে বের করে দেওয়ার জন্য তাকাশি মার্ডার করবে না, আর এখন তাহলে কোন বেসিসের উপরে কেসটিকে লড়তে হবে। একদিন সুপার মার্কেট থেকে ফোন আসে হিরোশির কাছে। অপর পাশ থেকে একজন বলে তার মেয়ে চুরি করেছে। হিরোশি তার মেয়েকে বলছে তুমি চুরি কেন করেছো? হিরোশির মেয়ে বলে আমি আপনার সাথে দেখা করতে চেয়েছি,
কিন্তু আপনার দেখা করার সময়ই হয় না, যার জন্য আমি এই কাজ করেছি। এই বাহানায় আপনি আমাকে বাঁচাতে চলে এসেছেন। এখানে জানতে পারি হিরোশির ডিভোর্স হয়েছে, কিন্তু কাজের কারণে সে তার মেয়েকে সময় দিতে পারে না। এরপর তারা তিনজন আবার তাকাশির সাথে জেলে দেখা করতে যায়। ভিক্টোরি বলে আজকে তাকাশি আবার নতুন কোনো স্টেটমেন্ট দিবে। যখন তাকাশি আসে, ভিক্টোরি একটি ম্যাগাজিন তাকাশিকে দেখায়, যেখানে তাকাশির ইন্টারভিউ ছাপিয়েছে, যা সে এক সপ্তাহ আগে জার্নালিস্ট স্টেটমেন্টে দিয়েছে, যেখানে লেখা আছে থমাসের ওয়াইফ মিৎসু থমাসকে মারার সুপারি দিয়েছে তাকাশিকে, কারণ থমাসের ওয়াইফ তার ইন্স্যুরেন্সের টাকা পেতে চেয়েছিল, যা ছিল 18 মিলিয়ন। ভিক্টোরি ওকে বলে এটা তুমি প্রথমে কেন বলো না? হিরোশি তাকাশির ব্যাংক স্টেটমেন্ট থেকে জানতে পেরেছে যে থমাসের মৃত্যুর 1 মাস আগে মিৎসুরির অ্যাকাউন্ট থেকে তাকে 5 লাখ টাকা পাঠানো হয়েছে। এর মানে তাকাশি থমাসকে মিৎসুরির কথায় মার্ডার করেছে। কেসে নতুন মোড় আসে, আর এভাবে কাউকে খুন করার শাস্তি ফাঁসি। তাকাশির মিথ্যা বলার কারণে এই কেসে আরো জটিলতা শুরু হয়, আর এখন মিৎসুরিকে মামলার মধ্যে জড়িয়ে ফেলছে। এই সব ভেবে হিরোশি তাকাশিকে বলে মিৎসুরি থমাসকে মার্ডার করার জন্য তাকে ফোন করে বলেছে নাকি দেখা করে বলেছিল। তাকাশি বলে উনি ফোনে মেসেজ করেছিল। এখন হিরোশি মনে করে মার্ডার কনস্পিরেসি বেসিস থেকে মামলাটি লড়াই করা যেতে পারে। অপরদিকে মিৎসুরি মিডিয়াকে বলে তাকাশি মিথ্যা কথা বলছে। হিরোশি বলে যদি এটা প্রমাণ করা যায় যে মিৎসুরি ও তাকাশির মধ্যে সম্পর্ক ছিল, যার কারণে থমাসের মার্ডার হয়েছে, এভাবেও ফাঁসি থেকে বাঁচানো সম্ভব তাকাশিকে, কারণ তাকাশির সাথে মিৎসুরিও জড়িয়ে আছে। কিন্তু তাকাশি সত্যি বলার জন্য প্রস্তুত নয়, তাই মার্ডারের মোটিভটি রবারি থেকে ইন্স্যুরেন্স থেকে রিলেশনে এসে পড়ে। এরপর পিটিশন ফাইল করার জন্য জজ, প্রসিকিউশন ও ডিফেন্স দুই পক্ষের উকিলকে ডাকে। এখানে মেগান জজকে বলে তাকাশির এই স্টেটমেন্ট ভিত্তিহীন। অলরেডি 30 বছর জেলে থাকা আসামি একজন ভালো মহিলার উপর দোষারোপ করছে, যার কোনো প্রমাণ নেই। হিরোশি জজকে বলে সে কোর্টে মিৎসু ও তার মেয়ে সাকিকে ক্রস এক্সামিন করতে চায়। সে আরো বলে সে তাকাশির মেয়ে মেগাকেও কোর্টে হাজির করতে চায়, আর এতে করে জজ অনুমতি দিয়ে দেয়। আদালত থেকে বের হয়ে হিরোশি তাকাশির বাড়িতে যায়, আর বাড়ির মালিককে মিৎসুর ছবি দেখিয়ে বলে এই মহিলা কখনো এখানে এসেছিল কিনা। তখন বাড়ির মালিক বলে না, এই মহিলা কোনোদিন আসেনি, কিন্তু একটি ডিজেবল মেয়ে এসেছিল তাকাশির সাথে দেখা করতে, যে হাঁটতে পারত না। হিরোশি বুঝতে পারে উনি সাকির কথা বলছে। এতে হিরোশি কনফিউজ হয়ে যায় যে সাকি তাকাশির সাথে কেন দেখা করতে এখানে আসে। হিরোশি আরো জানতে পারে তাকাশি দুটি পাখি পোষত, যা মারা গেছে, আর পাখি দুটি সে নিজে দাফন করেছে। হিরোশি যখন ওই জায়গায় যায় তখন সেখানে সে ক্রস চিহ্ন দেখতে পায়, যেমনটা ক্রাইম সিনে ছিল। হিরোশি যখন সেখানে মাটি খুঁড়তে থাকে, সেখানে শুধু একটি পাখির কঙ্কাল পাওয়া যায়, আর একটি কঙ্কাল পাওয়া যায় না, যার কারণে হিরোশি অবাক হয়। এরপর হিরোশি জেলে গিয়ে তাকাশিকে এ ব্যাপারে বলে। তখন তাকাশি বলে একটি মরে গিয়েছে আর একটি উড়ে গিয়েছে, কিন্তু বাইরে এত ঠান্ডার কারণে বেশি দিন বাঁচতে পারবে না। হিরোশি বলে তুমি মার্ডার করার একদিন আগে পাখিটিকে ছেড়ে দিয়েছ, কারণ তুমি জানতে তুমি জেলে যাওয়ার পর বিনা লালন পালনে সে মারা যাবে। কিন্তু এখানেই শেষ নয়, তুমি 1 মাসের বাসা ভাড়া অ্যাডভান্স দিয়েছ, এর মানে মার্ডারের প্ল্যান তুমি আগে থেকেই করেছ। তাকাশি বলে ভবিষ্যতে কি হবে তা সে একটু বুঝতে পারে। এটা বলেই সে কাছের পিছন থেকে হিরোশির হাত স্পর্শ করে বলে হিরোশির একটি মেয়ে আছে যে তার বাবার ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে আছে। এই কথা শুনে হিরোশি অবাক হয়, আর এখান থেকে হিরোশি সাকির উপরে নজর রাখে, কারণ সে তাকাশির সাথে তার বাড়িতে দেখা করতে যেত। অপরদিকে রজার হিরোশিকে বলে ফ্যাক্টরির ছাদ থেকে পড়ে সাকির পায়ের হাড্ডি ভেঙে গেছে, এটা অ্যাক্সিডেন্ট না সুইসাইড তা জানা যায় না। হিরোশি অফিসে এসে দেখে তার বাবা গোসুকা তার জন্য অপেক্ষা করছে, যে 30 বছর আগে তাকাশির মামলার জজ ছিল। সে তার পুরনো কেসের ডিটেলস হিরোশিকে দেয়। এরপর রাতে বাড়িতে এসে হিরোশির বাবা বলে 30 বছর আগের জাজমেন্টে তার এখন আফসোস হচ্ছে, যদি তখনই সে তাকাশি ফাঁসি দিত তাহলে এখন থমাসের মার্ডার হতো না। এরপর তাকাশি রোজারের সাথে হুকাইট শহরে যায় তাকাশির মেয়ে মেগার সাথে দেখা করতে। 30 বছর আগের মার্ডারটি যে ডিটেকটিভ হ্যান্ডেল করেছিল হিরোশি তার সাথে দেখা করে। তার কাছ থেকে হিরোশি জানতে পারে তখন অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছিল যেখানে তাকাশিও কাজ করত, আর এতে তাকাশি চাকরিও
চলে যায়। আর তাকাশি তার মেয়ের পায়ের অপারেশনের জন্য টাকার প্রয়োজন ছিল, যার কারণে সে একজন গুন্ডার কাছ থেকে টাকা ঋণ করেছিল। আর ওই গুন্ডাটা টাকা উসুল করার জন্য মেঘার সাথে খারাপ কাজ করার চেষ্টা করেছিল, যার কারণে তাকাশি তার মার্ডার করেছে। মামলাটি কোর্টে রিভেঞ্জের আওতায় লড়াই করা হয়, যার কারণে তাকাশি ফাঁসি থেকে বেঁচে গিয়েছিল। ওই ডিটেকটিভ বলে তাকাশি অনেক ভালো মানুষ, কিন্তু ভাগ্য তার সাথে ছিল না। এরপর হিরোশি ওই পাবে যায় যেখানে তাকাশির মেয়ে মেঘা কাজ করত। সেখানে গিয়ে জানতে পারে মেঘা টোকিও চলে গেছে, আর সে কখনো তার মার্ডারার বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। উল্টা সে চায় তার বাবা যেন ফাঁসি হয়। আর তাকাশিও এটা চায় না যে তার মেয়ে উইটনেস হিসেবে আদালতে আসুক। হিরোশি মনে করে যদি তাকাশির পাস্ট সঠিকভাবে দেখানো যায় তাহলে তাকে ফাঁসি থেকে বাঁচানো সম্ভব, কারণ প্রথম মার্ডারটি সে তার মেয়ের জন্য করেছে। তাকাশি বলে থমাসকে মারার জন্য তার কোনো আফসোস নেই, কারণ থমাস মৃত্যুই ডিজার্ভ করে। এই লোককে মেরে ফেলাই একমাত্র সলিউশন। এতে করে হিরোশির মনে সন্দেহ হয় মার্ডার করার পেছনে কোনো শক্ত মোটিভ ছিল। তাকাশি বলে কিছু মানুষ এমন সমস্যায় ফেসে যায় যেখানে অন্য কোনো অপশন থাকে না, যার কারণে মার্ডারটাকে বাছাই করতে হয়। তাকাশিও এমন সমস্যার শিকার। এরপর হিরোশি সাকির সাথে দেখা করে। সাকি বলে সে তাকাশির সাথে দেখা করত কারণ তাকাশি তাকে নিজের মেয়ের মতো দেখে। হিরোশি বলে এর কারণ হলো তোমার মধ্যে সে তার মেয়ে মেঘাকে দেখতো, যে মেয়ে তার সাথে সকল সম্পর্ক ছিন্ন করেছে। মেঘারও তোমার মতো এক পায়ের সমস্যা ছিল। এগুলো শুনে সাকি ইমোশনাল হয়ে যায়। সন্ধ্যাবেলায় ইন্স্যুরেন্সের কোম্পানির লোক পলিসি ক্লেমের জন্য মিৎসুরিকে নানাভাবে প্রশ্ন করে, কিন্তু মিৎসুরি তা ইগনোর করে। এখানে বোঝা যায় মিৎসুরি ইন্স্যুরেন্সের টাকা নিয়ে পড়ে আছে। আর মা মেয়ের কথা থেকে বোঝা যায় থমাসের মৃত্যুর আসল কারণ তারা জানে। মিৎসুরি সাকিকে বলে সত্যিটা যদি দুনিয়ার সামনে এসে পড়ে তাহলে ফুড ফ্যাক্টরি বন্ধ করতে হবে। সাকি বলে ধোকা দিয়ে কোম্পানি না চালিয়ে বন্ধ হয়ে যাওয়াই ভালো। মিৎসুরি সাকিকে ওয়ার্নিং দিয়ে বলে সে যেন আদালতে তার মুখ বন্ধ রাখে। অন্যদিকে হিরোশি তাকাশির কথা ভাবে এবং সে তার মেয়ের জন্য সময় বের করে, এতে তার মেয়ে সারপ্রাইজ হয়। হিরোশি চায় না তার মেয়ে তাকে ঘৃণা করুক, যেমনটা তাকাশির মেয়ে তাকাশিকে ঘৃণা করে। পরের দিন হিরোশি তাকাশির সঙ্গে দেখা করে এবং বলে সরকারি উকিল তাকে যখন বলবে যে চুরির জন্য সে থমাসকে মেরেছে তখন যেন সে অস্বীকার করে, আর বলে মিৎসুরি তাকে থমাসকে মারার জন্য বলেছিল। তাকাশি হিরোশিকে বলে তোমার কি মনে হয় আমার এই মিৎসুরি সম্পর্কে বলা গল্পটা সত্যি? যা শুনে হিরোশি অবাক হয়। তাকাশি হিরোশিকে বলে তোমার জানতে ইচ্ছে করে না থমাসের খুনের পেছনের কারণ কি, আমি কেন এই খুনটি করেছি? হিরোশি বলে খুন তুমি করেছো, তাহলে তুমি বলো এই খুনের পেছনে আসল মোটিভ কি? তাকাশি হিরোশিকে বলে তুমি জানো আমার দুটি পাখি ছিল, যার একটি অসুস্থ ছিল, আর অসুস্থ পাখিটিকে মেরে আমি দাফন করেছি এবং অপরটিকে মুক্ত করে দিয়েছি, কারণ আমি চাইনি একটি অসুস্থ পাখির জন্য আরেকটি সাফার করুক। প্রত্যেকেরই নিজ নিজ জীবনকে সুন্দর করে বাঁচার অধিকার আছে। তাকাশি বলে আমার মা বাবা ও স্ত্রী সবাই খুব আগেই মারা গেছে, শুধু আমি বেঁচে আছি আমার মেয়েটাকে লালন পালনের জন্য। প্রত্যেকটি মানুষ তার ভাগ্যের লিখন নিয়ে পৃথিবীতে আসে, এতে আমার কি দোষ? আমাদের জীবনের সিদ্ধান্ত আমাদের হাতেই হওয়া উচিত, জজের হাতে নয়। পরের দিন মামলার শুনানি শুরু হয়। তাকাশির উপর চুরি ও থমাসের খুনের আরোপ দেওয়া হয়। তাকাশি এই আরোপ অস্বীকার করে। তাকাশি বলে মিৎসুরি তাকে দিয়ে থমাসকে মারিয়েছে। তখনই হিরোশি আদালতে মিৎসুরির মোবাইলের মেসেজটা দেখায়, যা মার্ডারের 2 সপ্তাহ আগে করা হয়েছে। সেখানে লেখা ছিল আমি চাই থমাস যেন মরে যায়। মিৎসুরি বলে এই মেসেজ আমি দেইনি। হিরোশি মিৎসুরিকে বলে তাহলে মার্ডারের 1 সপ্তাহ আগে সে কেন তাকাশির অ্যাকাউন্টে 5 লাখ টাকা ট্রান্সফার করেছিল? মিৎসুরি বলে তার অ্যাকাউন্ট থমাস হ্যান্ডেল করত, সেই জানে তার অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা কেন তাকাশিকে দেওয়া হয়েছে। হিরোশি মিৎসুরিকে আরো বলে তুমি তাকাশিকে কথা দিয়েছো থমাসকে খুন করার পর তুমি ইন্স্যুরেন্সের কিছু টাকা তাকাশিকেও দিবে। এসব কথা শুনে সাকি খুব বিরক্ত হয়। আদালতের শেষে সাকি হিরোশি অফিসে যায়। সাকি হিরোশি ও ভিক্টোরিকে বলে ওই মেসেজ সে করেছে। সাকি বলে তাকাশি তাকে মেয়ের মতো ভালোবাসে, যার কারণে সাকি তাকে তার গোপন কথাটি বলেছিল। সাকির বাবা থমাস তার উপর শারীরিকভাবে নির্যাতন করত, অ্যাবিউজ করত। মিৎসু সব জানতো, কিন্তু সে তার হাজবেন্ডের বিপক্ষে
মুখে না গিয়ে চুপ ছিল। তাকাশি সাকির জন্য থমাসের মার্ডার করেছে। ভিক্টরি বলে তাকাশিকে ফাঁসি থেকে বাঁচানোর জন্য সাকি উইটনেস বক্সে এসে সব স্বীকারোক্তি দিবে কিনা। সাকি রাজি হয়। সাকির এসব কথা শুনে সেখানে সবাই অবাক হয়। সাকি বলে থমাসের অত্যাচারের কারণে সে সুইসাইড করতে চেয়েছে, কিন্তু সুইসাইড করতে গিয়েই তার পা ভেঙে গেছে। হিরোশি সাকিকে বলে আদালতে তাকে অনেক রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে, সে কি এগুলোর জন্য প্রস্তুত। সাকি রাজি হয়। হিরোশি সাকিকে বলে তুমি হঠাৎ কেন তোমার মুখ খুললে। সাকি বলে আমি আমার মায়ের মতো চুপ থাকতে চাই না। পরের দিন হিরোশি তাকাশির সাথে দেখা করে আর বলে সাকি তাকে সব সত্যি কথা বলে দিয়েছে আর আদালতে সে সাক্ষী দিতে প্রস্তুত। এইসব শুনে তাকাশি অবাক হয়। হিরোশি আরো বলে তুমি সাকিকে নিজের মেয়ে মনে করতা, যার কারণে 30 বছর আগে তুমি মেগার জন্য যা করেছো আজ তা সাকির জন্য করেছো। তাকাশি হেসে হেসে বলে সাকি মিথ্যা বলছে। হিরোশি বলে কেন সাকি তোমাকে বাঁচানোর জন্য মিথ্যা বলবে? আর তোমার কথায় তোমার বস অবশ্যই নদীর পাড়ে যাবে না, কিন্তু সাকির কথায় সে অবশ্যই নদীর পাড়ে যাবে। তাকাশি বলে থমাস আসার কারণ ছিল সে ফুড ফ্যাক্টরিতে ভেজাল খাবার তৈরি করত এবং ব্র্যান্ডেড লোগো লাগিয়ে মার্কেটে বিক্রি করত, যার কারণে তার ফ্যাক্টরি সকল ওয়ার্কার জেলের আসামি ছিল। আর যে কাজে আমিও তার সাথে ছিলাম, এর কারণে সে আমাকে 5 লাখ টাকা দিয়েছে। আর কোম্পানির গুরুত্বপূর্ণ কাজের ডিসকাসের জন্য আমরা নদীর পাড়ে গিয়েছিলাম। হিরোশি বলে মিথ্যা বলো না, সাকি সব সত্যি বলে দিয়েছে। তখন তাকাশি বলে হ্যাঁ আমি থমাসের মার্ডার করিনি, কিন্তু সত্যি এই পর্যন্ত থাকাটাই ভালো। ওই মেয়ের বদনাম যাতে না হয় তার জন্য আমি জেলে যেতেও প্রস্তুত। আর এমনিতেও বাইরের জীবনের প্রতি আমার অস্বস্তি চলে এসেছে, জেলে আমি শান্তিতে থাক। তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। হিরোশি বলে আমি তোমার উকিল, সত্য জানার পর আমি তোমাকে জেলে যেতে দিতে পারি না। তাকাশি বলে যাই করো, কিন্তু সত্যটা আদালতে উপস্থিত করো না। হিরোশি ভিক্টরিকে বলে তাকাশি নির্দোষের কোনো সাক্ষী নেই, আর যদি সে এইবার সত্যি বলে তাহলে সাকি মিথ্যা বলছে। পরের দিন হিরোশি আদালতে আসে, সেখানে সাকি তার জন্য অপেক্ষা করছিল। ওখানে হিরোশি বলে তুমি বলছো তোমার কথায় তাকাশি থমাসকে মেনেছে, কিন্তু তাকাশি বলছে সে মার্ডার করেনি। এর মানে তোমার অপরাধ সে নিজের উপরে নিয়েছে। এতে পরিষ্কার হয়ে যায় মার্ডারটি তুমি করেছো। সাকি বলে সে উইটনেস বক্সে সব বলবে। সাকিকে উইটনেস বক্সে দাঁড় করানো হয়। মেগান সাকিকে জিজ্ঞেস করে চুরির উদ্দেশ্যে তাকাশি তার বাবাকে মেরেছে কিনা। সাকি বলে না, সে এমনটা করতেই পারে না। তখন তাকাশি বলে সেই থমাসের কাছ থেকে চুরি করেছে, কিন্তু মার্ডার করেনি। সে আবার স্টেটমেন্ট চেঞ্জ করে বলে সরকারি উকিল মেগান তাকে বলেছিল অপরাধ স্বীকার করলে তার ফাঁসি হবে না, কিন্তু আমি মার্ডার করিনি, তাই আমি অপরাধ স্বীকার করব না। তাতে আদালত বিশ্বাস করুক বা না করুক, আমি থমাসের মার্ডার করিনি। এরপর জজ দুই পক্ষের উকিলকে তার চেম্বারে ডাকে আর বলে জুরিরা তাকাশিকে অপরাধী হিসেবে গণ্য করেছে। ভিক্টরি আর মেগান বলে জজ তার নিজের ফয়সালা শোনা। এরপর আদালতে জজ বলে বারবার স্টেটমেন্ট চেঞ্জ করা, সরকারি উকিলের উপর মিথ্যা কথা আরোপ করা, আর কোনো প্রমাণ ছাড়াই ভিকটিমের ওয়াইফকে ইনভলভ করা, অ্যাকিউজের মার্ডার হিস্ট্রি আর তার নিজের অপরাধ স্বীকার না করা, এই বেসিসে জজ তাকাশিকে চুরির মার্ডারের অপরাধে তাকে ফাঁসি সাজাবে। তাকাশি শেষবারের মতো হিরোশিকে ধন্যবাদ জানায় আর সেখানে বসে সাকিকে কিছু না বলেই চলে যায়। এরপরে সাকি হিরোশিকে বলে সেদিন সাকি থমাসকে নদীর পাড়ে নিয়ে আসে এবং তাকাশি তাকে অজ্ঞান করে আর সাকি তাকে রেঞ্চ দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে মেরে ফেলে। সাকি হিরোশিকে বলে ইনসাফ নামের কোনো কিছুই এই দুনিয়াতে নাই। পরের দিন হিরোশি তাকাশিকে বলে তুমি ইচ্ছে করে কেন ফাঁসির সাজা স্বীকার করা? যদি তুমি তোমার অপরাধ স্বীকার করতে তাহলে তোমার জেল হতো। তাকাশি বলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, সাকি যদি চাপে পড়ে সব সত্যি বলে দেয় তাহলে তার বদনাম হতো, যা আমি মেনে নিতে পারবো না। আমার মনে হতো আমার জন্মই কেন হয়েছে, কিন্তু এখন আমার মনে হয় অন্তত আমার জীবন কারো কাজে লেগেছে। একজনের জন্য 30 বছর জেলে কাটিয়েছি, অপরজনের জন্য ফাঁসির সাজা গ্রহণ করেছি। এরপর তাকাশি তার জীবনের সবচেয়ে বড় সত্যটা হিরোশিকে বলে প্রথম মার্ডারটিও সে করেনি, দ্বিতীয় মার্ডারটিও সে করেনি, কিন্তু তৃতীয় মার্ডারটি সে করছে। সে নিজেই নিজেকে ফাঁসিতে ঝুলিয়ে নিজের মার্ডারই তো করছে। হিরোশি তাকে দেখতেই থাকে। এরপর হিরোশি রাস্তার মাঝে এসে দাঁড়ায় এবং ভাবে আমাদের জীবনে অনেক রাস্তার মোড় আসে আর সকল রাস্তায় একই রকম দেখা যায়, কিন্তু এই রাস্তার মধ্যে সঠিক রাস্তায় চেনা সহজ নয়। কেই বা জানে কোন রাস্তায় কোন দিকে নিয়ে যায়। এখানেই মুভির শেষ হয়। আর ফ্রেন্ডস, গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। বাই বাই।